ছাড়ো, তোমরা তোমরা ছাড়ো আমাকে। কেন নিয়ে যাচ্ছ তোমরা আমাকে? ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না গো, ছাড়ো না। আহারে, ওই সুন্দর 9 বছরের ছেলেটি কত কেঁদেছে। কি রে, কি হলো? কোথায় গেল? দূর বকা, তা কখনো হয়? গোলাম হলো সাহেব, বিবির চিরকেল কেনা গোলাম। হলোই না হয় সে রং মেখেছে। আমি নিজের হাতের দিকে চেয়ে দেখি, সত্যিই তো সেই হরতনের গোলাম যা দিয়ে বিনুর নওলার পিঠ নিতে গিয়েছিলাম। ভয় কি? চলো না, বিনু তোমার জন্য বড় কাঁদছে। সেই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভিতর ছুঁড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলাম। ভৌতিক বাঙালিতে আজ আপনারা শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের কায়াহিন্দের কাহিনী সিরিজের প্রথম গল্প, হরতনের গোলাম। শুরু হচ্ছে হরতনের গোলাম। তোমরা অনেকে হয়তো অনেক আশ্চর্য ঘটনা কানে শুনেছ, কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা। তখন আমার বয়স অল্প, বোধহয় 13 কি 14 হবে। বৃন্দাবন, ডাকনাম বিনু। সে ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু। একই ক্লাসে পড়তাম, দিনরাত একসঙ্গেই থাকতাম। সে ছাড়া আর কারো সঙ্গে খেলতে, কথা বলতে আমার ভালো লাগতো না। আমাদের বাড়ির কাছেই ছিল তাদের বাড়ি। তখন আমরা সবে সবে নতুন তাস খেলতে শিখেছি। বেনু সেবার একদিনের জন্য মামার বাড়ি গিয়ে বেশটি খেলা শিখে এসেছিল। এসেই সে আমায় ওই খেলা শিখিয়ে দিল। দুজনেই নতুন খেলি, কিন্তু বেনু 2-4 বাজি খেলেই পাকা ওস্তাদ হয়ে উঠল। আমি প্রায় প্রতি হাতেই তার কাছে হারতাম। কোথায় বা তাকে জিতেছি? স্কুলের লেখাপড়ার প্রাইজে, খেলাধুলার প্রাইজে সে বরাবরই আমায় হারিয়ে এসেছে। এমনকি নিমন্ত্রণ খেতে বসেও কোনো দিন তাকে জিততে পারিনি। সে বরাবর আমার চেয়ে বেশি খেয়েছে। এক এক সময় সন্দেহ হতো, আমার মায়ের স্নেহটিও বুঝি সে আমার চেয়ে বেশি করে জিতে নিল। কিন্তু এতে আমার দুঃখ ছিল না, কারণ তাকে যে আমি সত্যিই ভালোবাসতাম। রোজ সন্ধ্যার পর স্কুলের পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা 2 বন্ধুতে আমাদের সদর বাড়ির পশ্চিম কোণে ভাঙা নহবত খানার নিচের অন্ধকার ঘরটায় লুকিয়ে বসে তাস খেলতাম। এই ঘরটায় পুরাকালে কে থাকতো জানি না। এ বাড়ি যখন জমজমাট ছিল, তখন হয়তো কর্তাদের সানাইওয়ালারা এইখানেই বসবাস করত। এখন এখানে দিনে রাতে কারো পায়ের ধুলো পড়ে না, এক চুপি চুপি আমাদের ছাড়া। এই ঘরটা আমাদের 2 বন্ধুর ভারী মনের মতো ঘর ছিল। এর মধ্যে বাড়ির ভেতরকার তাড়াহুড়ো এসে পৌঁছতে পারত না। আমরা দুজনে পায়রার খোপের মতো একটুখানি জায়গায় বেশ নির্জনে নিশ্চিন্তে মুখোমুখি বসে মনের সুখে অবিরাম গলগল করতে পারতাম। আমাদের ছুটির দিনগুলো নির্বিঘ্নে নিবিড় আনন্দে কাটত এই ঘরখানির কোলে মাথা রেখে শুয়ে। বিনু নিজের হাতে এই ঘরের একটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত।
এর কোনো আভরণ ছিল না। এর সমস্ত অভাব ও দৈন্যকে আমরা আমাদের অন্তরের আনন্দ দিয়ে ঢেকে রেখেছিলাম। নইলে সেই কঙ্কালসার জীর্ণ অন্ধকার কোটরের মধ্যে আমাদের কচি দুটো প্রাণ কিছুতেই তিষ্ঠতে পারত না। বিনু তার মামার বাড়ি থেকে একজোড়া তাস সংগ্রহ করে এনেছিল। বোধহয় তার মামাদের আড্ডার পরিত্যক্ত তাস। তাস জোড়াটা ছিল খুবই পুরনো, ভদ্র সমাজে নিতান্তই অচল। সম্ভবত তাই এত সহজে সে বেচারা ওস্তাদ খেলোয়াড়দের কড়া হাতের কঠিন চাপড় থেকে নিষ্কৃতি পেয়ে বিনুর ছোট্ট নরম হাতখানিতে এসে পড়বার সৌভাগ্য পেয়েছিল। বেচারাকে যে অনেক দিন ধরে অনেক চড়চাপড় সইতে হয়েছে সে তার চেহারা দেখলেই বোঝা যেত। কিন্তু কোনো গুরুতর অপরাধে তার কানগুলো যে এমন নির্দয়ভাবে কাটা গিয়েছিল এবং কেনই বা তার বুকের ওপর আঁচড় টেনে টেনে এমন ক্ষতবিক্ষত করা হয়েছিল তা আমরা বুঝতে পারতাম না। এ তার কোন পাপের শাস্তি কে জানে। তার এমন জীর্ণ শীর্ণ চেহারা দেখে আমাদের কেমন মায়া করত। সেই জন্যে তার উপর জোর জবরদস্তি করতে পারতাম না। তাকে নিয়ে অতি সন্তর্পণে খেলতাম, আস্তে আস্তে তুলতাম, আস্তে আস্তে ফেলতাম, ভাঁজতাম খুব আলগা হাতে। খেলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে গুছিয়ে একখানি রুমালে মুড়ে তুলে রাখতাম অতি যত্নে। সত্যি বলছি, এই তাসকে এত ভালোবাসতাম আমরা যে এর বদলে নতুন ঝকঝকে তাস কিনে আনতে আমাদের লোভটুকু পর্যন্ত হয়নি কোনোদিন। এই তাসের ছবি দেখে আমার মনে হতো এরা যেন এককালে এই বাড়িরই মানুষ ছিল, এখন তাস হয়ে গেছে। এর হরতনের গোলামটিকে আমার মনে হতো ঠিক যেন বুড়ো ঠাকুরদার দারোয়ান। এর ফোঁটাওয়ালা তাসগুলো যেন কেমন একরকমের। একদিন বিনুর সঙ্গে খেলতে খেলতে প্রদীপের ঝাপসা আলোয় এর আটা নওলা দৌলার রঙিন ফটকিগুলোর দিকে চেয়ে চেয়ে হঠাৎ আমার চোখ কেমন ধাঁধিয়ে যেত। মনে হতো আমি যেন তাদের ওই ফুটকিগুলোর ফাটলের মধ্যে দিয়ে কত দূর চলে গেছি, সে যেন কত কাল আগেকার কোনো একখানে, যারা বহু যুগ আগে এখানে ছিল, যেন তাদের কাছে। সেখানে কি দেখতাম শুনতাম মনে নেই, কিন্তু সেসব দেখে শুনে কেমন তন্ময় হয়ে যেতাম। হঠাৎ বিনুর ডাকে আবার ফিরে আসতাম। কি বসে বসে ভাবছিস, খেল না। আমি অমনি তাড়াতাড়ি যা হোক একখানা তাস ফেলে দিয়ে খেলায় আবার মন দিতাম, কিন্তু বুকটা কেমন ছমছম করতে থাকতো। মনে হতো এ নিশ্চয়ই জাদুকর তাস। বিনুকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, এই তাস নিয়ে তোর মামার বাড়িতে কারা খেলতো রে বিনু? শুনেছি দাদামশাই খুব পাকা খেলিয়েছিলেন, কেউ নাকি তাকে তাস খেলায় হারাতে পারত না। লোকে হিংসে করে বলতো সে তার খেলার গুণ নয়, তাসের গুণ। তিনি তাস গুণ করতে জানতেন, বোধহয় এ তারই আমলের তাস। বিনুর দাদামশাইকে আমরা চোখে দেখিনি, তার মামাদেরকেই দেখতাম খুব বুড়ো। বাবারে, তাহলে না জানি তিনি কত বুড়ো। এসেই আদ্যিকালের বদ্যি বুড়োর হাতের গুণ করা তাস। এ তাস ছুঁতে বুক ছমছম করত, কিন্তু তবু ভালোবাসতাম বিনুর দেওয়া এই তাস জোড়াটাকে। এই তাস নিয়ে বিনু গম্ভীর মুখে রোজ আমার সঙ্গে খেলত। তাকে খেলায় হারাতে পারতাম না বলে সে প্রায় হাসতে হাসতে বলতো,
জানিস মল্লি, এ আমার দাদা মশাইয়ের গুণ করা তাস। এ তাস হাতে থাকলে কেউ আমার জিততে পারবে না, তুইও না। আমাদের আড্ডা ঘরের দেওয়ালে গরুর চোখের মতো একটা সরু কুলুঙ্গিতে ছোট্ট একটি তেলের প্রদীপ জ্বলত, আমাদের বসবার কোণটুকু আলো করে। বাকি ঘরটা অন্ধকারের আবছায় পড়ে থাকত কালো চাদর মুড়ি দিয়ে। খেলা জমে উঠত, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারও জমে উঠত। একে একে বাড়ির প্রদীপ সব নিভে যেত। ঘরের পাশে সরু গলির পথটা ক্রমে নির্জন হয়ে আসত। চৌধুরী বাড়ির দোতলার জানলা থেকে যে একফালি সরু আলো এসে অন্ধকার গলির উপরে পড়ত, ক্রমে সেটুকুও অস্ত যেত। গলির ফাঁকটা ভরাট হয়ে উঠত জমাট অন্ধকারে, আর সেই কালো পাথরের মতো অন্ধকারের উপর দিয়ে মাঝে মাঝে শুনতাম কে যেন পায়চারি করছে লাঠি হাতে, খড়ম পায়ে। তারপরেই খুব দূর থেকে একটা খেঁকি কুকুর বুক ফাটা আর্তনাদ করে উঠত, আর অমনি ঝুলের ঝালর ও মাকড়সার জাল দিয়ে ঘেরা আমাদের ঠাকুরদার আমলের পুরনো ঠাকুর দালানের কালপ্যাঁচা ও চামচিকে বাদুড়গুলো অন্ধকারের মধ্যে বীভৎস আওয়াজ করে তাদের বাচ্চাগুলোকে সাবধান করে দিত, এবং মাঝে মাঝে ভয়ানক হাততালির আওয়াজে কাকে যেন আমাদের ঘরের দিকে তাড়িয়ে দিত। এই সমস্ত ভাবতে ভাবতে আমার সর্বাঙ্গ অসাড় হয়ে আসত। হাতের তাস মাটিতে নামতো না। বিনু ধমক দিয়ে বলতো, এই কি করছিস, খেল না। তার ধমকানিতে আমার চটকা ভাঙত, আর সঙ্গে সঙ্গে চারিদিকের ওই বিশ্রী শব্দগুলো যেন ভয়ে ভয়ে চুপ করে যেত। তা যদি না হতো তাহলে বোধহয় ঘর থেকে ছুটে আমি বাবার কাছে পালিয়ে যেতাম। কিছুতেই বিনুর সঙ্গে আর খেলতাম না। এমনই একদিন খেলা আরম্ভ করতেই হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি এলো। একটা ঝড়ের দমকা আমাদের কোলের তাসগুলোকে উল্টে পাল্টে ভেস্তে দিয়ে ঘর থেকে খানিকটা ঝুল ও ধুলো উড়িয়ে নিয়ে চলে গেল। মল্লি, দরজা জানলাগুলো বন্ধ করে দে। আমি উঠে জানলাগুলো বন্ধ করতে লাগলাম। পশ্চিমের জানালাটায় হাত দিতেই কে যেন সজোরে আমার হাতে একটা ঝাঁকানি দিয়ে হ্যান্ডশেক করে চলে গেল। আমি তাড়াতাড়ি হাতটা ঘরের ভিতর ঢুকিয়ে নিলাম। কিচ্ছু বুঝতে পারলাম না। বুকটা ধুকপুক করতে লাগলো। খেলতে বসেই প্রথম বাজি জিতলাম। আশ্চর্য কাণ্ড, যা কখনো হয়নি তাই হলো। বিনু অবাক। সে একটু বেশি করে মন দিয়ে খেলতে বসল, কিন্তু পরের বাজিও জিততে পারল না। আমার কেমন একটা সন্দেহ হলো। এলোমেলো ঝড় এসে তাসের জাদুটা উড়িয়ে দিয়ে গেল নাকি। আমি পর পর জিততে লাগলাম, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল এ জেতায় আমার নিজের কোনো বাহাদুরি নেই। প্রতিবারেই এমন তাস আসছিল যে খেললেই পিঠ পাওয়া যায়। কে যেন ম্যাজিক করে ভালো ভালো তাসগুলো বেছে বেছে আমার হাতে তুলে দিচ্ছে। বিনু বারবার হেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমার পরটা খারাপ পড়লো দেখছি। তার এই দীর্ঘশ্বাসটি আমার বুকে গিয়ে বাজল। আমি চঞ্চল হয়ে উঠলাম। আমি জিততে চাই না, বিনু জিতুক। ফন্দি ফিকির করে বেনুকে জিতিয়ে দেওয়ার জন্যে আমি আঁকুপাকু করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আজকের ওই ঝড়ে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। বেনু ফেলল হরতনের বিবি। তাকে সেই পিঠটা দেওয়ার জন্যে আমি তাড়াতাড়ি গোলাম খেললাম, কিন্তু পিঠ তোলবার সময় দেখা গেল গোলামটা চেহারা বদলে সাহেব হয়ে গেছে। কাজেই পিঠটা
আমাকেই নিতে হলো। পরের হাতে আমি খেললাম চিড়ের 10। আমি জানতাম বিনু 10 ফোঁটার লোভ কিছুতেই ছাড়তে পারবে না। সে নিশ্চয়ই গোলাম দিয়ে পিঠটা নেবে। বিনু ফেললেও গোলাম, কিন্তু আমার 10খানা হঠাৎ 2 ফোঁটা চুরি করে কেমন যে 8খানা হয়ে গেল, আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি অবাক। বিনু বাজি হেরে গোঁ হয়ে বসে রইল। রাগ হলে বিনুর বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে উঠতে দেখেছি, কিন্তু আজ যেন অস্বাভাবিক রকম বড় হয়েছে বলে মনে হতে লাগলো। সেবারের খেলাতে তার হাতের ফ্রাই ইস্কাবনের 10খানার উপর চিড়ের সাতা পাশে দিতে গিয়ে যখন সেটা রঙের সাতার তুরুপ হয়ে গেল, তখন তার সেই হঠাৎ বড় হয়ে যাওয়া চোখ দুটো কেমন একরকম ভাবে বিস্ফারিত করে সে আমার দিকে চাইল যে সে চাহনিতে আমার সর্বশরীর ঝিমঝিম করে এলো। বিনুকে ভয় ভয় বললাম, ভাই আর খেলে কাজ নেই, চল যাই। বিনু সে কথা কানেই তুলল না। ক্রমে রাত গভীর হয়ে এলো। মনে হলো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের এ ঘরখানারও ঘুম ধরেছে। এর দরজা জানলা ইট কাঠ ঘুমে ঢলছে। প্রদীপের আলোটা থেকে থেকে কেবলই আহাই তুলছে। কড়িকাঠের খোপে খোপে চড়াই পাখিগুলো গল্প শেষ করে শুয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। হাতের তাসগুলোর দিকে চেয়ে দেখি সাহেব বিবিদের চেহারা ঘুমিয়ে জড়িয়ে আসছে। ক্রমে মনে হতে লাগলো সমস্ত পৃথিবীটাই যেন ঘুমের ঝোঁকে দুলছে। ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম। আমিও তাদের সঙ্গে দুলতে লাগলাম। ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম। হঠাৎ চটকা ভাঙল চৌধুরী বাড়ির ঘড়ির শব্দে। সেই শব্দ অন্ধকারের ঘুম ভাঙাতে ভাঙাতে অনেক দূরে চলে গেল। ও কি, ও কিসের শব্দ? কড়ি কাঠের কাছে ওই কোণের গর্ত থেকে কে এমন বিশ্রী সুরে নিঃশ্বাস টানছে? ও ও কিসের শব্দ ভাই? বিনু কিছু বলল না, শুধু তাস থেকে চোখ তুলে কড়ি কাঠের দিকে চাইল। আমার মনে হলো তার সেই ড্যাবড্যাবে চাহনিটা চোখ থেকে ঠিকরে বেরিয়ে কড়ি কাঠের অন্ধকার কোণে এঁটে রইল, জল জল করেছে আমার দিকে। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, ভাই আমার খুব ঘুম পেয়েছে রে। আচ্ছা, আর 2 হাত খেল। চমকে উঠলাম তার গলা শুনে। কি গম্ভীর আওয়াজ! কোন রকমে এই 2 হাত খেলা শেষ করতে পারলে এখন বাঁচি। কোনো দিকে কান দেওয়ার, কোনো দিকে চোখ দেওয়ার আমার আর সাহস হচ্ছিল না। ইচ্ছে হচ্ছিল এই তাস দিয়ে চোখ কান ঢেকে ফেলি। তাসগুলোকে একদম চোখের কাছে এনে আমি এক মনে খেলতে লাগলাম। সে হাত বিনু খেলেছিল রঙের নওলা, আমার হাতে গোলাম ছিল, কিন্তু পিঠ নেবার ইচ্ছা ছিল না। কি করে লুকুলে বিনু সেটা ধরতে পারবে না তাই ভাবছি। হঠাৎ সেই রকমই ভীষণ ভারী গলায় ঘর কাঁপিয়ে বিনু বলে উঠল, গোলামটা আছে তো? ভয় হলো, ধরা পড়ে গেছি। বাঁ হাতের তাসের শাড়ি থেকে চট করে হরতনের গোলামটা তুলে নিয়ে হরতনের নওলার উপর ফেলতে গিয়ে দেখি সামনে নওলা নেই, বিনুও নেই। বুকটা ধক করে উঠল। এপাশ ওপাশ চেয়ে দেখি শুধু বিনু নয়, একখানি তাসও নেই। মাথাটা বউ করে ঘুরে গেল। চোখে অন্ধকার দেখলাম, গা হাত পা ঝিমঝিম করতে লাগলো। ঘরের 4 কোণ থেকে 4টে বিকট হাসি খিলখিল শব্দে ছুটে বেরিয়ে এলো।
ওপরের নহবতখানা থেকে ঢাক ঢোল কাঁসি বাঁশি সব একসঙ্গে বেজে উঠল। আমি কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লাম। মনে হলো আমার হাত পায়ের সমস্ত খেল যেন আলগা হয়ে গেছে। উঠে হেঁটে পালাবার আর কোনো উপায় নেই। আমার কান্না আসতে লাগলো। বিনু, বিনু, আমার বিনু কোথায় গেল? উপর থেকে ভাঙা কাঁশিখানা ফাটা আওয়াজে বলতে লাগলো, কই, না না। আমি খুব চেঁচিয়ে ডাকলাম, বিনু, বিনু, বিনু। কিন্তু আমার গলার স্বর মুখ দিয়ে না বেরিয়ে পেটের ভেতর চলে গেল। ঘুরতে ঘুরতে গু গু শব্দে। একবার আশা হলো বিনু হয়তো বাইরে গেছে, এখনই আসবে। কিন্তু বাঁ হাত থেকে ডান হাতে তাসটা নিয়েছি মাত্র। এই এতটুকু সময়ের মধ্যে সে এত বড় ঘর পেরিয়ে বাইরে গেল কেমন করে? হয়তো আমি অন্ধকারে দেখতে পাইনি। হ্যাঁ, তাই হবে। এই মনে করে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু গিয়ে দেখি যেমন খিল বন্ধ করেছিলাম ঠিক তেমনই আছে। তবে সে কেমন করে বাইরে গেল? হঠাৎ মনে হলো বেনু আমাকে ভয় দেখাবার জন্যে এই ঘরের মধ্যে কোথাও লুকিয়ে নেই তো। কিন্তু কোথায় লুকোবে? ঘর যে ফাঁকা। আসবাবের মধ্যে মাত্র একটা ভাঙা আলমারি, তার পিছনে বড় জোর আঙুল পাঁচেক জায়গা। তার মধ্যে একটা মানুষ থাকতে পারে না। তবু সেখানটা একবার দেখলাম। ঘরের একুন ওকুন এধার ওধার প্রদীপ ধরে দেখলাম তন্ন তন্ন করে। কিন্তু সে কোথাও নেই, কোথাও নেই। কতক্ষণ পড়ে পড়ে কেঁদেছিলাম জানি না। যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখনও কান্নার ঝোলে চোখ আমার ঝাপসা। রাত তখন নিশুতি, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই। কেবল আমাদের 3 মহল প্রকাণ্ড বাড়িখানা দেখলাম ভয়ঙ্কর আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে। চৌধুরীদের 4 তলার চিলের ছাদটা আমাদের দিকে এতখানি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হলো, কোথায় গেল? পশ্চিম কোণের ঢ্যাঙা সুপুরি গাছটা কিছু না বলে শুধু ডিঙ্গি মেরে আকাশের দিকে মুখ তুলে ইশারায় দেখিয়ে দিল। আমাদের বাড়ির ঠিক মাথায় একটা মস্ত বড় কালো পাখি তাসের মতো নানা রঙের চিত্র বিচিত্র করা ডানা মেলে মেঘের ধার দিয়ে অন্ধকারে ভেসে চলেছে, কাকে ঠোঁটে নিয়ে। তাই দেখে চারিদিক থেকে চাপা গলায় সবাই যেন বলে উঠল, আহারে, বিনুকে ওরা ভেলকি বাজিতে উড়িয়ে নিয়ে গেল। ভাবতে ভাবতে আমার চোখের সামনে থেকে সব যেন একে একে মুছে আসতে লাগলো। পায়ের তলা থেকে পৃথিবীটা ধীরে ধীরে সরে যেতে লাগলো। আমি যেন একটা অতল অন্ধকারের মধ্যে ডুবতে লাগলাম। পলে পলে, তালে তালে। তারপর মনে পড়ে অন্ধকারে চেনা পথ ধরে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কানে এলো তাস পেটার শব্দ। এত রাত্রে এখানে অন্ধকারে তাস খেলে কি? মুহূর্তের মধ্যে আমার চলা বন্ধ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। বারান্দার পশ্চিম কোণে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমাদের খাজনা ঘর। দিনের বেলা এর সামনে দিয়ে যেতে আমাদের গা ছমছম করে। সেজন্য এদিকটা আমরা কেউই মারাতাম না। আমাদের বিশ্বাস, যত রাজ্যের ভূত প্রেত ওইখানে বাসা বেঁধে মনের সুখে ঘরকন্যা করছে। আমরা ওই মহলটা তাদের ছেড়েই দিয়েছিলাম। সেখানে কোশমিন কালেও সকাল সন্ধ্যায় আলো গঙ্গা জল কিছুই পড়তো না, ঝাঁটও কেউ দিত না। এই খাজনা ঘর যে কত কালের তা কেউ জানে না।
বাড়ির মধ্যে সবচেয়ে পুরনো এই জায়গাটা। শোনা যায় আমার ঠাকুর দাদার যিনি ঠাকুর দাদা ছিলেন তার আমলে জমিদারির খাজনা এলে এই ঘরে গচ্ছিত রাখা হতো। এরই মাটির তলায় একটা চৌখুপির মধ্যে সরু সুড়ঙ্গের মতো এই ঘর। সামনে মোটা মোটা লোহার গরাদ দেওয়া খাঁচার মতো দরজা পিতলের শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো। সামনে দাঁড়ালে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে আসে, আর চোখে পড়ে কালি ঝুলি মাখা একটা অন্ধকারের কুণ্ডলী দিন রাত ঘূর্ণির মতো ঘুরছে। এই ঘর কতকাল যে খোলা হয়নি তার ঠিক নেই। খোলবার দরকারই হয়নি, কারণ বহুদিন হলো আমাদের সে জমিদারি নেই, তার খাজনাও আর আসে না। ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুরদাদার যিনি দাদামশাই ছিলেন তার অগাধ টাকা ছিল। একটা রাজা রাজড়ার তেমন থাকে না, কিন্তু তিনি ভারী কৃপণ ছিলেন। একটি পয়সাও কাউকে প্রাণ থাকতে দিতে পারতেন না, এমনকি নিজের ছেলে মেয়েকেও নয়। তিনি কেবল টাকার পর টাকার রাশ জমা করে চলতেন। লোকে টাকা খরচ করে নাম কেনে, তিনি টাকা না খরচ করার বাহাদুরিতে লোকের কাছে খেতাব পেয়েছিলেন। টাকার উপর তার এমন মায়া ছিল যে পাছে মারা যাবার পর তার টাকা খরচ হয়ে যায় এই ভয়ে তিনি তার যথা সর্বস্ব যক্ষের হাতে সমর্পণ করে যান, যার কাছ থেকে একটি কানাকড়িও বার হবার জো নেই। এই যক্ষের কাহিনী একটা মস্ত বড় গল্প। কেমন করে এক 9 বছরের সুন্দর ছেলেকে মিঠাই ও খেলনার লোভ দেখিয়ে তার বাপ মায়ের কাছ থেকে চুরি করে আনা হয়, কেমন করে তাকে লাল চেলির গরদ পরিয়ে কপালে সিঁদুরের টাটকা ফোঁটা দিয়ে ওই অন্ধকার খাজনা ঘরের তলায় বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে কেবল ঘোড়া ঘোড়া টাকা সাজানো আছে, আর কিছু নেই, আর কেউ নেই, না বাপ, না মা, না আলো, না বাতাস, সেখানে একলাটি বসিয়ে রেখে তারপর ওই চৌখুপিতে ঢোকবার পথটা 10 মণ পাথর দিয়ে চিরদিনের মতো বুঝিয়ে দেওয়া হয়, সে কথা শুনতে শুনতে আমার চোখে জল আসত, বুক দুরু দুরু করত। আমার ঠাকুরদাদার সেই পাষণ্ড ঠাকুরদাদার ওপর রাগ হতো। ঠাকুমা বলতেন, ছাড়ো তোমরা, আহারে, ওই সুন্দর 9 বছরের ছেলেটি কত কেঁদেছে, বাবা বাবা করে বুক ফেটে কত চেঁচিয়েছে, তেষ্টায় এক ফোঁটা জলের জন্য ছটফট করেছে। তবু কেউ তাকে ওই চৌখুপির দরজা খুলে দেয়নি। শুনে আমার গলা কাঠ হয়ে আসত। তারপর খিদে তৃষ্ণায় ভয়ে কাতরাতে কাতরাতে বেচারা কখন যে হাঁপিয়ে মরে গেছে সে হয়তো নিজেই বুঝতে পারেনি। এখন সে যক্ষ হয়ে আছে, ওইখানে বসে বসে কেবল টাকার ঘোড়া আগলাচ্ছে। কারো সাধ্য নেই যে ওই টাকা সেখান থেকে নিয়ে আসে। আমার ঠাকুরদাদার বাবা নাকি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দূর যেতে হয়নি। মেঝের পাথরে একটি শাবলের ঘা দিতেই তিনি গো গো করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। 3 দিন তার কাঁপুনি ছিল, 7 দিন তার মুখে রা ছিল না। কেন যে এমন হলো কেউ জানে না। তিনি নিজেও কিছু বলেননি, কারো সাহসও হয়নি জিজ্ঞাসা করতে। সেই থেকে ওই ঘরের দিকে আর কেউ যায়নি। মনে হলো ওই খাজনাঘর থেকেই যেন তাস খেলার শব্দ পেলাম। যদিও ওদিকে যেতে বুক দুরু দুরু করতে লাগলো,
কিন্তু বিনুর জন্যে না গিয়ে পারলাম না। যদি সে ওখানে থাকে, যদি সে আমায় দেখতে পেয়ে ছুটে আসে। বুকটা দু হাতে চেপে খাজনা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। লোহার গরাদ দেওয়া দরজা দিনের বেলা শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখন দেখলাম খোলা। অন্ধকারে চোখে কিছু দেখা গেল না, কিন্তু কানে শোনা গেল কারা দুজন যেন দরজার দু ধার থেকে সজোরে ছুটে এসে মাথায় মাথা অনবরত ঠোকাঠুকি করছে। আমার কেমন যেন মনে হলো এইখানকার এই অগাধ সম্পত্তি, এই যক্ষের ধন কে নেবে তাই নিয়ে দুই ভূতের লড়াই চলছে। আমি এক মনে এদের লড়াইয়ের তাল গুনছি। হঠাৎ বিনুর মতো কার একটা গলা পেলাম। বিবির চেয়ে রঙের গোলাম বড়। আর একজন কে যেন অদ্ভুত গলায় বলে উঠল, দূর বকা, তা কখনো হয়? গোলাম হলো সাহেব, বিবির চিরকেল কেনা গোলাম। হলোই না হয় সে রং মেখেছে। গোড়ায় গোড়ায় আমিও একদিন বিনুকে বলেছিলাম, গোলাম কেন বিবির চেয়ে বড় হবে বিনু? এই রকম যে নিয়ম। আজও আবার সেই কথা উঠেছে। এও তাহলে আমাদের মতন নতুন খেলিয়ে দেখছি। আবার শুনলাম, তুই কিচ্ছু খেলতে পারিস না, মল্লি তোর চেয়ে ঢের ভালো খেলে। বেনু আমায় ডাকতো মল্লি বলে। মনে হলো আমার যখন নাম করছে এ তখন নিশ্চয়ই বিনু। বেনুর গলায় আমার নাম শুনে ওই ঘরের মধ্যে ছুটে যাওয়ার জন্যে আমার প্রাণটা আকুলি বিকুলি করতে লাগলো, কিন্তু পারলাম না। ভয় হলো পাছে ওই দুটো পাগলা ভূতের মাথা ঠোকাটুকির মধ্যে যদি পড়ে থেঁতলে যাই। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অন্য লোকটা চেঁচিয়ে উঠল, হরতনের গোলাম কোথায় গেল? হরতনের গোলাম? এই এই ভারী আশ্চর্য! এই ছিল, এই নেই, চোখের পাতা ফেলতে না ফেলতেই উড়ে গেল। আমার ভারী হাসি পেল। ওই জাদু করা তাস এদের সঙ্গেও জাদু খেলছে দেখছি। হরতনের গোলাম? সে তো মল্লির হাতে। আমি নিজের হাতের দিকে চেয়ে দেখি, সত্যিই তো সেই হরতনের গোলাম যা দিয়ে বিনুর নওলার পিঠ নিতে গিয়েছিলাম। সেখানা আমার হাতেই রয়েছে তো। অন্য লোকটা বলে উঠল, এই এই কই হ্যাঁ, বললে বাবুকে পকড় লে আও। সেই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভেতর ছুঁড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলাম। ঘরে এসেও ভয়ে বুকটা ধুকপুক করতে লাগলো। এই বুঝি সে এসে আমায় জাপটে ধরে নিয়ে যায়। আমি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে মড়ার মতো পড়ে রইলাম। খানিকক্ষণ কেউ এলো না। তারপর কে একজন খসখস শব্দে বারান্দা দিয়ে চলে গেল। বোধহয় আমার ঘর চিনতে পারল না। আমি হাফ ছেড়ে বাঁচলাম। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি, এমন সময় কে আবার তড়াক করে লাফিয়ে আমার বিছানায় উঠল। আমি ভয়ে কাঠ। যে এলো সে খানিক বিছানার এদিক ওদিক ঘুরে ঘুরে আমার গা শুকে শুকে বেড়াতে লাগলো। তারপর আমার মাথার কাছে এসে মুখ ঢাকা চাদরখানা ধরে সজোরে টানতে লাগলো। মুখ খুলে দেখবে। ওরে বাবারে, আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলাম, কিছুতেই মুখ খুলতে দিলাম না। তারপর সে পায়ের দিকে গেল। তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে এলো। আমার পা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে না তো? ভয়ে পা গুটিয়ে নেবার চেষ্টা করলাম, পারলাম না। খানিকক্ষণ চুপ করে রইল, বোধহয় কি যেন ভাবল। তারপর আমার পাশে এসে ধূপ করে শুয়ে পড়ল। সর্বনাশ, এখন করি কি? কিন্তু ঠিক সেই সময় আমার পুষি বেড়ালটা মেয়াও শব্দে ডেকে উঠতেই সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। পুষিকে কাছে পেয়ে আমার ভয় অনেকটা ভেঙে গেল।
তখন আবার বিনুর ভাবনা এলো, তাহলে সত্যিই কি বিনুকে ওরা ওইখানে ওই চৌখুপির মধ্যে নিয়ে গেল? সেখান থেকে সে পালিয়ে আসবে কি করে? এই সব ভাবছে হঠাৎ কে যেন কানের কাছে মুখ এনে খুব চুপি চুপি ডাকলে, মুল্লি ভাই, মুল্লি, বিনুর কাছে যাবে, বিনুর কাছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। বিনুর কাছে যাওয়ার জন্যে বুকটা লাফিয়ে উঠল, কিন্তু ভারী ভয় হতে লাগলো যদি আর ফিরে আসতে না পারি। সে তখন বলল, ভয় কি, চলো না, বিনু তোমার জন্য বড় কাঁদছে। বিনুর কান্নার কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, বিনুকে এবার ফিরিয়ে এনে দাও। বিনুর জন্য আমার বড্ড মন কেমন করছে। আমার কান্না শুনে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় দেখলাম একটা মস্ত পাগড়িওয়ালা চেহারা, ঠিক যেন হরতনের গোলাম। তাসের মধ্যে এই হরতনের গোলামটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমাদের বাড়িতে যে বুড়ো থুরথুরে দারোয়ান ছিল ঠাকুরদাদার আমলের, তাকে খুব ছেলেবেলায় দেখেছিলাম। অল্প অল্প তার চেহারা মনে পড়ে, কিন্তু বেশ মনে আছে রোজ সকালে সে একটি করে রসমুন্ডি আমায় খাওয়াতো। কি যে মিষ্টি লাগতো সে রসমুন্ডি, এখনো যেন তার স্বাদ মুখে লেগে আছে। আমার মনে হলো এই হরতনের গোলাম যেন সেই বুড়ো দারোয়ান, এখন তাসের ছবি হয়ে গেছে। সে বোধহয় আমার কান্না দেখে লাঠি হাতে বিনুকে খুঁজে আনতে গেল। আবছায়ের মতো মনে পড়ে ছেলেবেলায় আমার পুষি বেড়ালটা হারিয়ে যেতে আমার কান্না দেখে সে এমনি করে একদিন তাকে খুঁজে আনতে বেরিয়েছিল। অনেকক্ষণ কেটে গেল। ঘরের ঘড়িটা শব্দ করতে করতে কত দূর চলে গেল। মনের মধ্যে কত ভাবনা এলো গেল, তবু বিনু এলো না। হায়, সে কি আর আসবে? ওই ভয়ঙ্কর চৌখুপি ঘর, যার সামনে দুটো ভীষণ ভূত মাথা ঠোকাটুকি করছে অনবরত, সেখান থেকে বেনুকে কে উদ্ধার করে আনবে? ভাবতে ভাবতে আমার শরীর এলিয়ে আসতে লাগলো, চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো। কপালে যেন কে নরম ঠান্ডা হাত বুলিয়ে দিল। আর অমনি এক নিমেষে মনে হলো আমি যেন একখানা তাসের উপর শুয়ে কোথায় চলেছি হাওয়ার সঙ্গে ভেসে ভেসে। তাসখানা ভাসতে ভাসতে এসে আমায় একটা চারদিক আঁটা অন্ধকার ঘরের মধ্যে নামিয়ে দিল। দেখলাম সেই অন্ধকারে বসে দুজন এক মনে তাস খেলছে, বিনু আর একটি ছোট ছেলে। ছেলেটা সুন্দর দেখতে, থোকা থোকা কোঁকড়া কোঁকড়া চুল চাঁদের মতো কপালের উপর ছড়িয়ে পড়েছে, ঠিক যেন বিনুর ছোট ভাইটি। বিনু তার সঙ্গে খেলছে, আমার দিকে একবার চেয়েও দেখল না। আমার ভারী রাগ হলো, হিংসেও হলো। এরই মধ্যে দুজনের এত ভাব। আমি মুখ গোঁ করে রইলাম। ছেলেটি একবার তাস থেকে মুখ তুলে মিষ্টি সুরে জিজ্ঞাসা করল, এ কে বিনু? ও মুল্লি। বেশ হলো, আমরা তিন ভাইয়ে কেমন একসঙ্গে এইখানে থাকবো? না না, আমি এখানে কিছুতেই থাকবো না। অমনি হরতনের গোলাম এসে আমায় পিঠে করে তুলে নিল। বিনু সেটার উপর লাফিয়ে চড়তেই সেখানা ভারী হয়ে মাটিতে পড়ে গেল। মজা দেখে ছেলেটা খিলখিল করে হেসে উঠল। দাঁড়া, আমরা তিনজনেই একসঙ্গে যাব। বলে সে ছেলেটির কানে কানে কি যেন বলল, চলো যাই। কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই সে ধূপ করে পড়ে গেল।
দিন রাত এক জায়গায় বসে থেকে থেকে তার পা অসাড় হয়ে গেছে। বিনু তাকে কোলে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তাসগুলোকে কি যেন বলল। তারা ফরফর করে উড়ে এসে পাখির মতো ডানা ছড়িয়ে দাঁড়ালো। আমরা উড়তে যাচ্ছি, এমন সময় কড়িকাঠ থেকে দুটো কালো চামচিকে এসে তাসগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই দলে সে কি যুদ্ধ! চারিদিক থেকে অন্ধকারগুলো ছুটে এসে আমাদের সামনে তালগোল পাকিয়ে পথ আটকে দাঁড়ালো। আমি ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলাম। এরা যেন আমাদের পালাতে দেবে না। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বিনু, দেখছিস তো এরা আমাকে যেতে দেবে না। তোরা কেন প্রাণে মরবি বল? তোরা পালা। না ভাই, তোকে ছেড়ে কিছুতেই যাব না। চামচিকে দুটো তাই শুনে ফ্যাস করে উঠল। এমন সময় হরতনের গোলামটা ছুটে গিয়ে একটা চামচিকের পেটে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। চামচিকেটা তার ধারালো নখ দিয়ে হরতনের গোলামখানাকে আঁকড়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে অন্য তাসগুলো আমাকে নিয়ে উড়ে পালালো। ছাড়ো না গো। বিনু আর সেই ছেলেটি দেখলাম সেই ঝটাপটির মধ্যে হিমশিম খাচ্ছে। আমি তাসের উপর থেকে হাত বাড়িয়ে বিনুকে ডাকতে লাগলাম। বিনু, আয় 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 আয়। বিনু আমার দিকে ফিরেই চাইল না। ছেলেটাকে নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমার কান্না পেতে লাগলো। তাসগুলো দ্রুত উঠতে উঠতে এসে আমাকে বিছানায় ফেলেই আবার উড়ে গেল, বোধহয় বিনুদের উদ্ধার করতে। তারপর কি হলো জানি না। মল্লি মল্লি মল্লি! ধড়মড় করে উঠে বসলাম। ঝড়ের মতো ধাক্কা দিয়ে কে যেন ঘরের মধ্যে ঢুকলো। সকালের আলোয় ঘরটা আলো হয়ে উঠল। মনে হলো যেন একটা প্রকাণ্ড দুঃস্বপ্ন কেটে গেল। ছুটে গিয়ে দুই হাতে বিনুর গলা জড়িয়ে ধরলাম। বিনু, তুই এসেছিস ভাই, এসেছিস তুই। আসবো না তো কি? তুই স্টুপিড, এত বেলা অবধি ঘুমোচ্ছিস কেন? কখন এলি ভাই তুই? অনেকক্ষণ। তোকে ডেকিয়ে ডেকিয়ে আমার গলা চিড়ে গেল। তোর আজ হয়েছে কি? চোখ এমন রাঙা কেন? কেমন যেন ধাঁধা লাগলো। বিনু তো সবই জানে, তবে এমন আশ্চর্য হচ্ছে কেন? কাল রাত্রে তুই হঠাৎ খেলতে খেলতে অমন অন্তর্ধান হয়ে। আমি কেন অন্তর্ধান হতে যাব? তুই তো খেলা ফেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলি। আমার আরো ধাঁধা লাগলো। আমি কি ঘুমের ঝোঁকে সবই স্বপ্নের মতো দেখলাম? কিন্তু এত যে কাণ্ড, সে সবই স্বপ্ন। ইচ্ছে হচ্ছিল আগা গোড়া সব কথা বিনুকে খুলে বলে হিয়ালিটা পরিষ্কার করে নি, কিন্তু পারলাম না। দিনের আলোয় কথাগুলো এমন অদ্ভুত বোধ হতে লাগলো যে বলতে লজ্জা হলো। আমার ভূতের ভয়ের জন্যে বিনু যা আমায় ঠাট্টা করে। কি ভাবছিস? চল বাইরে যাই। আমরা দুই বন্ধুতে আমাদের সেই বাইরের ঘরে গিয়ে দেখি ঘরময় তাস ছড়ানো। তাদের সমস্ত দেহ ক্ষত বিক্ষত। তাদের বুকের ওপর কে যেন মনের আনন্দে ধারালো নখ দিয়ে কেবল আঁচড়ের পর আঁচড় টেনেছে। বেশ বোঝা গেল রাত্রের মধ্যে খুব একটা মারামারি কাণ্ড হয়ে গেছে। বিনু, দেখছিস? আমার জন্যই তাসগুলো গেল। তোরই জন্যে? তার মানে সেই চৌখুপি ঘর থেকে তোকে উদ্ধার করবার জন্যে? তাহলে তো সবই ঠিক। বিনুর মুখ দেখে কিছুই বুঝতে পারলাম না। একটু ইশারা পাবার আশায় আমি বিনুকে আবার জিজ্ঞাসা করলাম, কি করে এমন হলো বিনু? বিনু কোনো জবাব দিল না, শুধু আঙুল দিয়ে ভাঙা আলমারিটা দেখিয়ে দিল। আমি আলমারি খুলতেই এক রাশ আরশোলা ফরফর করে ঘরময় ছড়িয়ে পড়ল। তারপর ডানা মেলে উড়ে অন্ধকার কোণের একটা গর্ত দিয়ে কোথায় চলে গেল, বোধহয়
মাটির তলা দিয়ে সেই চৌখুপির মধ্যে আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। বিনু বলল, তাসগুলো কুড়ো। তাসগুলো কুড়িয়ে গুছিয়ে দেখি সবই আছে, কেবল একখানা নেই, সেই হরতনের গোলাম। তবে এই তো ঠিক মিলেছে, সেই হরতনের গোলাম যাকে নিয়ে কাল রাত্রে ওই সমস্ত অদ্ভুত ঘটনার উৎপত্তি, সে নেই কেন? সে কোথায় গেল? সে কোথায় আছে আমি জানি। সে আছে সেইখানে, সেই চারিদিক বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে সেই 9 বছরের সুন্দর ছেলেটি চিরদিন একা অন্ধকারে বসে আছে। কালকের সব কাণ্ড বেনু নিশ্চয়ই ভুলে গেছে। সকালে ঘুম থেকে উঠে তার আর কিছুই মনে নেই। তার যা ঘুম, এমন তো আমারও এক একদিন হয়। রাতের ঘটনা স্বপ্ন দেখার মতো সকালে সব ভুলে যাই। কাল রাত্রে আমি যদি ঘুমিয়ে পড়তাম, তাহলে আমিও হয়তো সব ভুলে যেতাম। আজ সকালে উঠে অবাক হয়ে ভাবতাম, তাই তো হরতনের গোলাম বেচারা গেল কোথায়?